নমস্কার বন্ধুরা, আমি রবি আর আপনারা শুনছেন রচক রবির গল্প। আজ রচক রবিতে আপনাদের জন্য আমার লেখা এক লোমহর্ষক গল্প নিশাচর। নিশাচর গল্পটি মনোযোগ সহকারে শুনুন আর গল্পটি সম্পূর্ণ শোনার পর আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আর দেরি না করে নিশাচর গল্পটি শুনে ফেলি সকলে। সকালবেলা বাসু এক তাড়া ফাঁদি জাল কিনে হাজির। তার মা বলে, হ্যাঁ রে, এত জাল কিনে এনেছিস কি জন্য? বাসু বলে, মৌয়া গাছে বড্ড বেশি বাদুরের আমদানি হচ্ছে মা, শালা বাদুরগুলোকে ধরবো। তার মা বলে, তুই সারাদিন ওই কর, বুঝলি তো, কাজকর্ম করার নাম নেই, সবসময় ডালপালা বাইছে, বদমাস ছেলে কোথাকার। বাসুর এই একটা বদ অভ্যাস। সে সারাদিন এখানে ওখানে ঘুরে ঘুরে নানা পাখি পক্ষ ধরে বেড়ায় এবং পাড়ার কয়েকটা সাঙ্গপাঙ্গকে ধরে সে সেই সব পাখির মাংস রান্না করে খায়। লোকে তাকে বাসুদেব না বলে ব্যাদদেব বলেই ডাকে। কি পাখির মাংস সে খায়নি? গ্রাম বাংলার প্রায় সব পাখির মাংসই তার একবার করে খাওয়া হয়ে গেছে। কোন পাখির মাংসের স্বাদ কেমন সেটা বাসুই ভালো করে জানে। একদিন সে একটা বড় পেঁচা ধরে নিয়ে এলো। পাঁচু বলল, হ্যাঁ রে বাসু, পেঁচা কোথা থেকে জোগাড় করলি? বাসু বলে, শম্ভুদের ভাঙা ঘরে এর আস্তানা ছিল। যাই হোক, সবাইকে ডেকে আন তোরা, এটাকে আজকের ভাগাবো। বিলু বলে, এই বাসু, এটা তো মনে হয় লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা খেতে নেই রে। বাসু বলল, হেই চুপ কর তো, পেঁচা পেঁচাই হয়, কোনো লক্ষ্মী টক্ষ্মী নয়। পেঁচার আগে যদি লক্ষ্মী জুড়ে দিলে লক্ষ্মী পেঁচা হয়ে যায়, তাহলে আমি পেঁচার আগে অলক্ষ্মী জুড়ে দিলাম, নে এবার অলক্ষ্মী পেঁচা হয়ে গেল। যত সব। এই পাঁচু, মালটাকে মারতো। ছেলে পেঁচার মাংস খেয়েছে শুনে বাসুর মা বাসুকে পাড়া থেকে মাথা পর্যন্ত ঝাঁটাপাটা করল। তিনি প্রচণ্ড রেগে যান সেদিন এবং বলেন, অলুক্ষণের ছেলে কোথাকার, বিয়ে দিলে ছেলের বাপ হয়ে যাবে, এখনো জ্ঞানগম্য হলো না গা। দূর হয়ে যা, দূর হ, বাস্তব থেকে দূর হয়ে যা। হে মা লক্ষ্মী, তুমি ক্ষমা করে দিও ওকে, অজান্তে করে ফেলেছে, জানে না। সেদিন বিকেলে বাসু মৌয়া গাছে উঠে জাল বিছালো। বিকেলে একটু গড়িয়ে গেলে ওদের বাগানের মৌয়া গাছটিতে বাদুড়ের ঝোলাঝুলি শুরু হয়ে যায়। তবে বিকেলের সে দৃশ্য দেখার মতো। কোথা থেকে সব বড় বড় বাদুড় উড়ে এসে মৌয়া গাছে বসে তারা ঝোলাঝুলি শুরু করে দেয়। আর মৌয়া ফুলের গন্ধে চারিদিক পুরো ম ম করে। বাসু নিচ থেকে দেখে, উফ, আর একটু হলেই পড়তো। যা শালা, আবার একটা জাল ছিঁড়ে বের হয়ে গেল। যাই হোক, এত বাদুড়ের মধ্যে একটা পড়বে না, পড়তেই হবে। চারিদিক অন্ধকার হয়ে গেল। বাসুর মা ডাকে, হ্যাঁ রে বাসু, বলি এই সন্ধে হয়নি বুঝি, এখনো বাগানে কি করছিস? বাসু বলে, যাচ্ছি মা। পরদিন সকালে সে মৌয়া গাছের কাছে গেল। যা শালা, একটাও বাদুড় পড়ল না জালে। এই প্রথমবার মনে হয় এমন হলো তার। না হলে সে কখনো জাল পেতে ব্যর্থ হয়নি। মাঠ থেকে কত বুনো পায়রা ধরে এনেছে সে, কিন্তু আজ একটাও পড়ল না। বাদুড়ের গায়ে মনে হয় শক্তি আছে ভালো, ওই জন্যই জাল ছিঁড়ে সব পালিয়েছে। তবে মনে হয় অনেকগুলোই পড়েছিল, কারণ পুরো জালটাকে ছিঁড়ে কুটিয়ে একাকার করে দিয়েছে সব। আরে কি যেন নড়ল পাতার ভেতরে। উড়ি বাস, না না না, বাসু ব্যর্থ হয়নি, একটা বাদু ধরা পড়েছে।
বাসু আর দেরি না করেই ধরপড়িয়ে গাছে উঠে পড়ল। তারপর সেটাকে সে গাছ থেকে পারল। গাছ থেকে পেরেই সে মাকে ডাকলো, মা, ও মা, মা দেখবে এসো, একটা বাদুড় পড়েছে জালে। তার মা এসে বলে, বাবা কি বড় বাদুড়, যাই হোক ফেলে দিয়ে আয়, না হলে ছেড়ে দে ওটাকে। বাসু বলে, ছেড়ে দেওয়ার জন্য জাল পেতেছি নাকি, হ্যাঁ, গাছে এত কষ্ট করে, একে ভাগাবো। ওর মা বলে, এই না না না, এইসব করিস নেই, বাদুর টাদুর খায় লোকে। বাসু বলে, কেন মা, বাদুরের মাংস খেতে নেই? বাসুর মা বলে, ফিরে ফিরে সেদিনের মতো আনসান করছিস। বাসু বলে, কি হবে, এটা তো বাদুর, তুমি যাও। এই বলে সে বাদুরটাকে উল্টে পাল্টে ভালো করে দেখতে লাগলো। বাদুর সত্যি কি অদ্ভুত প্রাণী। শরীরটা ইঁদুরের মতো, না পুরো ইঁদুরের মতো নয়, ইঁদুরের লেজ আছে কিন্তু এর লেজ নেই, তবে দেহটা কতকটা একই। পা হাত বলেও কিছুই নেই, যেন ছাতার অর্ধেকটা থেকে কেউ কেটে সামনের হাত থেকে পেছনের পা পর্যন্ত জুড়ে দিয়েছে। সব প্রাণী সোজা, কিন্তু এই বাদুর উল্টো হয়ে ঝুলে থাকে। বাসু বাদুরটাকে জাল থেকে ছাড়াতে লাগলো। বাদুরটা প্রাণ বাঁচানোর জন্য ছটফট ছটফট করছে। বাসু বলে, এই থাম, চুপ করে থাক। কিন্তু বাদুরটা ছটপটানি থামালো না। হঠাৎ বাসু ও মাগু বলে চেঁচিয়ে উঠল। তার মা বলে, কি হলো রে? বাসু বলে, শালা তবে রে, আমাকে আঁচড়ে নিয়া, একা কাজারে তোর পোঁটা গেলে দেবো। এই বলে সে বাদুরটাকে ধরে আছাড় মারতে গেল। আর তখনই বাদুরটা একটা ডানা খেলালো, আর সেই ডানা থাকা বাঁকা নখের আঁচড়ে বাসুর ডান চোখের নিচ থেকে লম্বা হয়ে আঁচড়ে গেল। বাসু তখন প্রচণ্ড রেগে গিয়ে আবার তাকে সজোরে মাটিতে আঘাত মারল। বাদুরটা একটা ডানা ছড়ানো অবস্থায় ছটকাতে ছটকাতে মারা গেল। বাসু তবুও যেন রাগ মিটল না, তাই সে তার গায়ে পা তুলে দিল। আর তখনই বাদুরটা যেন বাসুর পায়ে আঁকড়ে ধরল। বাসুর পা ছাটা মেরে তাকে ফেলে দিল। আসলে বাদুরের পায়ের নখগুলোই খুবই ধারালো, তাই যেখানে ঠেকে সেখানেই আঁকড়ে যায়। বাসুর মা এসে বলে, হ্যাঁ রে, তোর হাত পা মুখ থেকে রক্ত বের হচ্ছে কেন? বাসু বলে, এই তো বাদুরটা আঁচড়ে নিল, আজকে ওকে ঝাল করে খেয়ে নেব। এই বলে বাসু বাদুরটাকে হাতে করে নিয়ে চলে গেল। তারপর তার যা কর্ম তাই সে করল। তবে বাসু একটা জিনিস লক্ষ্য করল, যে সেদিনের পর থেকে আর একটাও বাদুর আসে না মৌমা গাছটাতে। বাসু বলে, দেখেছো তো মা, বাদুরগুলো কেমন ভয় পেয়েছে, আর একটাও ধারে কাছে ঘেঁষেনি। জানো তো মা, বাদুরের মাংস খুব সুন্দর খেতে। বাসুর মা বলে, তোর মুখে কোন খাবার আটকায়, কোন জিনিসটা খারাপ লেগেছে শুনি? এটা ওটাও যা পাচ্ছিস তাই খাচ্ছিস, ওই রকম খাসনি যাই তাই, কিসে থেকে কি হয়। বাসু বলে, তুমি খাওনি তো, খেলে আর বলতে না। বাসুর মা বলে, আমার খাওয়ারও দরকার নেই, ওসব অখাদ্য কুখাদ্য। সেদিন রাতে এক কাণ্ড ঘটল। বাসু ঘুমাচ্ছিল, হঠাৎ তার ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘরে কিসের যেন শব্দ হচ্ছে, মনে হয় কিছু উড়ছে। যেমন বড় পাখি উড়লে তার ডানা শব্দ হয়, ঠিক তেমন, তবে অনেকগুলো। ওর মুখের সামনে থেকে একটা উড়ে গেল, তার ডানাটাও যেন ওর মুখে লাগলো। বাসু ভাবল, ঘরের ভেতর কি কোনো পাখি ঢুকেছে? কিন্তু পাখি ঢুকবে কি করে? জানালা দরজা সব তো দিয়ে রেখেছে সে। বাসু বিছানা থেকে উঠে আলো জ্বালালো, আর তখনই সে অবাক হয়ে গেল, ঘরের ভেতর এত বাদুড় এলো কোথা থেকে?
বাসু তৎক্ষণাৎ ধর্মড়িয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিল, কিন্তু বাদুরগুলো ঘরের ভেতরেই উঠতে থাকলো। বাসু একটা ঝাঁটা নিয়ে এলো, তারপর সে তাদেরকে তাড়াতে থাকলো, কিন্তু বাদুরগুলো যেন বাসুর সঙ্গে মজা করতে লাগলো। তারা ঘর থেকে না বের হয়ে বাসুর মাথার ওপরে ঝাঁটা সঞ্চালনের এদিকে ওদিকে উড়তে থাকলো। বাসু প্রচণ্ড রেগে যেতে লাগলো। সালা, আমার সঙ্গে বদমাইশি, দাঁড়া দাঁড়া, তোদের বের হবি না তো? তোরা আজকের সবকটাই মরবি। কালকে যদি না তোদের ঝাল করে খাই তবে আমার নামও বাসু নয়। এই বলে বাসু ঘরের দরজাটা বন্ধ করে দিল এবং তারপর ঝাঁটাটা উল্টো করে ধরে বিছানার উপরে দাঁড়িয়ে বাদুরগুলোকে মারতে লাগলো। সে পটু ক্রিকেট খেলোয়াড়ের মতো সে লক্ষ্য করে একটা একটা বাদুরকে সজোরে মারতে লাগলো। বাসুর ঝাঁটার আঘাতে তারা ছিটকে গিয়ে কোনোটা দেয়ালে কোনোটা মেঝেতে পড়তে লাগলো। বাসু আরো জোরে জোরে তাদের মারতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরে সে হাল্লাক হয়ে গেল। এত মারলো কিন্তু বাদুর যেন কমছে না। বাসু লক্ষ্য করলো যেসব বাদুরগুলোকে সে মারছে তারা ছিটকে গিয়ে এখানে ওখানে পড়ছে বটে, কিন্তু আবার তারা উঠতে আরম্ভ করছে। সে এখনো পর্যন্ত একটাও বাদুরকে প্রাণে মেরে ফেলতে পারেনি। বাসু এবার ভীষণ রেগে গেল, তাই সে ঘরের মধ্যে ছুটোছুটি করে বাদুরগুলোকে মারতে লাগলো। ওই তো জানালার পাশে, ওই তো দরজার পাশে, আলমারিটার কাছে থেকে একটা উড়ে যাচ্ছে। বাসু উন্মত্তের মতো হয়ে ঘরের চারিদিকে ঝাঁটা দিয়ে সাপাট সাপাট করে মারতে লাগলো, কিন্তু একটাও বাদুর মরছে না। ঘরের মধ্যে রাতের বেলা ওই রকম দুমদাম শব্দ শুনে বাসুর মা ছুটে এলো পাশের ঘর থেকে এবং তিনি ঘরের বাইরে থেকে বাসুকে ডাকতে লাগলেন। বাসু, এই বাসু, আরে এই বাসু, কি আছে রে? বাসু বলে, মা বাদুর, ঘরের মধ্যে বাদুর ঢুকেছে। বাসুর মা বলে, তা দরজা খুলে দে না, দরজা খুলে দিলেই তো বের হয়ে যাবে। আরে এই বাসু, দরজাটা খোল। বাসু বলে, শালাগুলো দরজা খুললেও যাবে না মা। এই বাসুর মা বলে, তুই দরজাটা খোল আগে দেখি। বাসু দরজা খুলে দিল। বাসুর মা ঘরে ঢুকে এলো, তারপর বলল, আরে কোথায় তোর বাদুর? ইয়ে বাবা, ঘরের কি অবস্থা করেছিস তুই? সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিস। বাসু পেছনে ফিরে দেখেই অবাক, কোথায় গেল বাদুরগুলো? এত বাদুর একসঙ্গে হঠাৎ করে গায়েব হয়ে গেল কি করে? বাসুর মা বলে, এই জন্যই বলি কিছু কাজকর্ম কর। সারাটা দিন এ গাছে ও গাছে এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াবে, আর রাতের বেলা হলে স্বপ্ন দেখে সব ওলট পালট করবে। ঘুমা এখন। কাল সকালে যদি ফিরে দেখেছি এখানে ওখানে পাখি ধরে বেড়াস, তবে দেখবি তোর বাবাকে বলে তোর ঠ্যাং খোঁড়া করে রাখবো। এই বলে তিনি চলে গেলেন। বাসু ভাবল, স্বপ্ন, কিন্তু হাতের ঝাঁটাটা স্বপ্ন নয়। একদিন দুপুরবেলা বাসু স্নান করে এসে গামছায় গা মুছতেছিল। হঠাৎ তার মা বলে উঠল, হ্যাঁ রে বাসু, তোর পিঠে ওটা কি এঁকেছিস? দেখি সব। এই বলে তিনি বাসুর পিঠটা দেখলেন, তারপর বলল, পাগল টাগল হলি নাকি, পিঠের মধ্যে বাদুন এঁকেছিস? বাসু বলে, মা ওটা ট্যাটু। ওর মা বলে, কি আবার টু, দেখে তো মনে হচ্ছে বাদুর উড়ছে। বাসু বলে, উড়ছে মানে দুলে দুলে উড়ছে। সেদিন রাতে বাসুর ঘুম ভেঙে গেল। হাতে পায়ে আর চোখের নিচে খুব কিট হচ্ছে। ও বিছানা থেকে উঠে চুলকাতে লাগলো, তবে সব জায়গায় চুলকাচ্ছে না। ঘরের আলো জ্বেলে ও দেখল যেইখানে চুল খাচ্ছে ঠিক সেইখানেই সেদিন বাদুরটা আঁচড়ে নিয়েছিল, খুব কিটকিট করছে। বাসু ভাবল,
মাকে কি একবার ডাকবো, যদি ঘরে কোনো ওষুধ থাকে। কিন্তু পরক্ষণে সে আবার ভাবল, না থাক, মা যেমন ঘুমাচ্ছে তেমন ঘুমাক। এই ভেবে সে ঘরের দরজা খুলে বাইরে বের হলো। বাইরে চাঁদের আলোর বন্যা বইছে। বাসু উঠানে গিয়ে দাঁড়ালো। তারপর আকাশে উদিত পূর্ণিমার চাঁদের দিকে তাকালো। ও হাত মুখ চুলকাতে চুলকাতে উজ্জ্বল চাঁদের দিকে চেয়ে রইল। চাঁদটাকে আজ খুব সুন্দর লাগছে, যেন কত দিনের চেনা সে, যেন তার মায়াবী আলোয় হারিয়ে যেতে ইচ্ছা করছে। বাসুর হাতের মুখের চুলকানি ধীরে ধীরে কমে যেতে লাগলো। ও নিজের হাত দুটো প্রসারিত করে সেই চাঁদের আলোয় দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মা পেছন থেকে বলে উঠল, হ্যাঁ রে এই বাসু, এত সকালে উঠানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন, হাত ছড়িয়ে? বাসু আচমকাই অবাক হয়ে গেল। সত্যি তো, কখন সকাল হয়ে গেছে সে কিছুই বুঝতে পারেনি। মানে আজ সারা রাত সে উঠানে ওই রকম ভাবেই দাঁড়িয়েছিল হাত ছড়িয়ে। বাসু আর কিছু না ভেবেই বলে উঠল, এই তো মা, ব্যায়াম করছি। ওর মা বলে, সত্যি বাবা, তোর কাজ কারবার বোঝা বড় মুশকিল। বাসু তারপর ঘরে এসে বিছানায় শুয়ে পড়ল। বাসুর মা ডাকে, হ্যাঁ রে এই বাসু, বলি ভাত খাবিনি, এখনো ঘুমাচ্ছিস? বেলা গড়িয়ে গেল যে। আরে এই বাসু ওঠ। কিন্তু বাসুর যেন ঘুম ভাঙে না। সে বলে, একটু পরে উঠছি, দাঁড়াও তো। সেদিন ওই রকম সারা রাত উঠানে দাঁড়িয়েছিল বলেই দিনের বেলায় তার ঘুম পাচ্ছিল। কিন্তু কিছুদিন যাবার পর ক্রমে সে দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে থাকে। বাসুর মা বকাবকি করে, কিন্তু বাসুর যেন চোখ ছাড়ে না। চোখ দুটো বন্ধ করে শুয়ে থাকলে তার যেন ভালো হয়। বাসুর মা বাসুর বাবাকে জানায় ছেলের এই রকম অলসতার কথা। তাই তারা বাসুর বিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। এদিকে বাসু দিন দিন দৃষ্টিহীনতায় ভুগতে লাগলো। ক্রমে সে দিনের বেলায় কিছুই দেখতে পায় না আর। তাই সে সারাদিন চুপচাপ বিছানায় শুয়ে থাকে। তবে একটা বিষয় সে লক্ষ্য করল যে রাতের বেলায় সে সব কিছু পরিষ্কারই দেখতে পাচ্ছে। এ কি হচ্ছে তার সঙ্গে? বাসু তার মাকে বলে তার এই সমস্যার কথা। বাসুকে তারা চোখের ভালো ডাক্তারখানায় নিয়ে গেল। ডাক্তারবাবু বললেন, তোমার শরীরও দেখছি ভীষণ দুর্বল, তাই সারাদিন চুপ করে চোখ বুজিয়ে শুয়ে থাকলে যেন ভালো হয়, এমন মনে হয়, তাই না? বাসু বলে, হ্যাঁ ডাক্তারবাবু, মনে হয় সারাদিন যেন চুপ করে শুয়ে থাকি। ডাক্তারবাবু বললেন, ঠিক আছে, ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, আর তোমার চোখের জন্য একটা ভালো চশমা নিতে হবে। ডাক্তারবাবু বাসুকে ওষুধ, চশমা ইত্যাদি দিলেন। বাসু বাড়ি ফিরে এলো, কিন্তু তবুও সে দিনের বেলায় চোখ বুজিয়েই চুপ করে শুয়ে থাকে। বাসুর মা বাবা ঘটক ধরে খুব শীঘ্রই বাসুর বিয়ের ব্যবস্থা করল। যথা সময়ে বাসুর বিয়ের দিন উপস্থিত হলো। কিন্তু সেই দিন থেকেই বাসুর মধ্যে কিছু অস্বাভাবিক ভাবভঙ্গি লক্ষ্য করা গেল। সে বিয়ের দিন এমন কিছু আচরণ করতে থাকে যা দেখে পাড়া প্রতিবেশীরা নানা কথা বলতে থাকে। ছেলেরা বলে, বাসু তো বিয়ের আনন্দে একেবারে আত্মহারা হয়ে পড়েছে যে। পাড়ার মেয়ে বউরা বলে, নতুন বউ পাবে বাসু, তাই দেখো না কেমন ছেলে মানুষই করছে গো। ও দিদি, কি ভুল বললাম? সন্ধ্যায় বাসু বিয়ে করতে যাবার আগে বাড়িতে ছোট ছোট কয়েকটা ছেলেপুলেদের সঙ্গে
নাচানাচি শুরু করে দিল। তার পাশ বাড়ির একটা ছোট ছেলেকে বাসু বলল, হ্যাঁ রে শিবু, শিবু আজ সকালে তুই একটা কি ছড়া পড়ছিলিস যেন? ছোট ছেলেটা বলল, কি ছড়া গো বাসু দাদা? বাসু বলে, আরে সেই ছড়াটা রে, সেই কি যেন সকালবেলা পড়ছিলিস নি, মনে নেই তোর? ওই সেই কি আদুর বাদুর এরম পরে কি একটা পড়ছিলিস। কথাটা শুনে শিবু বলে উঠল, ও আদুর বাদুর ছড়াটা? বাসু বলে, হ্যাঁ হ্যাঁ। ছোট ছেলেটি তখন ছড়াটা একবার বলল, আদুর বাদুর চালটা বাদুর, কলা বাদুরের বে, টপর মাথায় দে, সঙ্গে যাবে কে, টামটি কেটে বাড়না বাডাই, খ্যাংরা কাঠি দে। হঠাৎ বাসু বলে উঠল, এই থাম 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 থাম। এই বলে সে ছুটে গিয়ে একটা ঝাঁটা নিয়ে এলো। তারপর সেটা সেই ছোট্ট ছেলেটাকে দিয়ে বলল, এই নে শিবু, এটা দিয়ে তুই থালা ভাজা, দাঁড়া আমি একটা থালা নিয়ে আসি। এই বলে একটা থালা নিয়ে এসে বাসু তাকে দিল। তারপর বলে, নে এবার ছড়াটা বলা হোক। আরও ছেলেপুলে যারা ছিল তাদেরও বাসু বলে, বাছারা তোরাও বলবি, হ্যাঁ? এই বলে বাসু শুরু করলো, আদুর বাদুর চালতা বাদুর। হঠাৎ বাসু আবার বলল, এই দাঁড়া 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 তোরা। এই বলে সে ছুটে গিয়ে ঘর থেকে টোপরটা নিয়ে এলো এবং সেটা নিজের মাথায় পরে নিল। তারপর ছোড়া কেটে নাচতে শুরু করে দিল বাচ্চাদের সঙ্গে। আদুর বাদুর চালতা বাদুর বাদুরে সঙ্গে যাবে যাবে ঝামঝামকে বাজাই বাজাই আদু আদু চালতা বাদা 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 বাদবে ওরে মাদে মাদে সঙ্গে যাবে কে, ঝামঝামকে বাজাই বাজাই কাটে। বাসুর এইরকম টোপর পরে বাচ্চাদের সঙ্গে বাচ্চামো দেখে সবাই তাকে ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলো। বাসুর কোনো রকমে বিয়ে হলো বটে, কিন্তু তার বউ স্বামীর নানাবিধ আচরণে দিন দিন অবাক হতে থাকে। বাসু এখন দিনের বেলা একদমই দেখতে পায় না। চোখের ডাক্তার এমন রোগের কিছুই সমাধান খুঁজে পান না। মানুষ দিনের বেলায় দেখতে পায় না, রাতের বেলা দেখতে পায়। ইয়ে কেমন উল্টো রোগ। একদিন অমাবস্যার রাতে এক কাণ্ড ঘটল। রাত তখন 12টার মতো হবে। বাসুর বউ স্বামীর বুকে হাত রাখতে গিয়ে দেখে বিছানায় বাসু নেই। তাই সে অবাক হয়ে গেল। বাসু কোথায় গেল? বাইরে গিয়েছে কি না, বাইরে গেলে সে কখনো একা যায়নি, সব সময় সে তাকে ডাকে। তাই বাসুর বউ দরজার দিকে তাকালো। দরজা খোলা আছে, তাহলে হয়তো বাসু বাইরে গিয়েছে। এই ভেবে সে আবার চোখ বুজিয়ে নিল, কিন্তু কিছুক্ষণ পর আবার ঘুম ভেঙে গেল। আরে বাসু এখনো আসেনি। বাসুর বউ বিছানায় উঠে বসল। ঘরের আলো জেলে দেখে যে ঘড়িতে 1:15। আরও অনেকক্ষণ কেটে গেল। বাসুর বউ বাইরে বের হলো। বাইরে নিকষ কালো অন্ধকার। বাসুর বউ বাইরে বের হয়ে ডাক দিল, ওগো কোথায় তুমি? বাসুর কোনো সাড়া নেই। সে ফিরে ডাকল, কি গো তুমি বাইরে গিয়েছো? রাতের গাঢ় অন্ধকারের ভেতর থেকে বাসু বলল, মিনু ডাকছো? মিনতি বলে, হ্যাঁ গো কোথায় তুমি? বাসু বলে, এই তো আমি এখানে, এই বাগানের দিকে। মিনতি বলে,
তুমি এত রাতে বাগানে কি করছো? বাসু বলে, আরে এখানে এসো না, আমি কি করছি বুঝতে পারবে। মিনতি বলে, দাঁড়াও, ঘর থেকে আলোটা নিয়ে যাই। এই বলে মিনতি টর্চ লাইটটা নিয়ে বাসুর কাছে গেল। মিনতি বলে, এত রাতে এখানে কি করছো তুমি? বাসু বলে, এই হাতটা মুখটা মানে যেখানে আঁচড় কাটা দাগ দেখতে পাচ্ছ, এগুলো প্রচণ্ড চুলকাচ্ছিল, তাই ঘুম ধরেনি, বিছানা থেকে উঠে এলাম। আর তারপর দেখি মৌয়া গাছটাতে অনেক বাদুর ঝোলাঝুলি করছে, তাই বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের একটু খেলা দেখি। মিনতি বলে, কোথায় বাদুর? বাসু বলে, ওই তো, ওই দেখো মৌয়া গাছটার ডালে কেমন ঝোলাঝুলি করছে। মিনতি গাছের ওপরে টর্চের আলো ফেলল, কিন্তু টর্চের আলোয় গাছের ওপর পর্যন্ত ভালো করে দেখা গেল না। মিনতি ভালো করে দেখেও একটাও বাদুর দেখতে পেল না। তাই সে বলল, কি গো, একটাও তো বাদুর দেখতে পাচ্ছি না, তুমি অন্ধকারে কিভাবে দেখতে পাচ্ছ শুনি? বাসু বলে, দেখো দেখো, ওই তো ঝুলছে। আরে ওই তো তোমার সামনে, ওই দেখো, কোথায় দেখতে? আরে ওইদিকে দেখো। মিনতি ভালো করে দেখেও একটাও বাদুর দেখতে পেল না। মিনতি তাই বলল, যাই হোক, চলো ঘরে চলো। এই বলে সে বাসুকে নিয়ে ঘরে চলে এলো। পরদিন থেকেই বাসু ভীষণ জ্বরে জর্জরিত হলো। প্রথমে প্রাথমিক চিকিৎসা হলো তার, কিন্তু তার সে জ্বর আর ভালো হয় না। আবার তার 5 দিন পায়খানাও বন্ধ, সেজন্য তার পেট হাওয়া বালিশের মতো ফুলে যেতে থাকলো। কত ওষুধ, কত হাসপাতাল ছুটোছুটি করলো বাসুকে নিয়ে বাসুর বাড়ির লোক, কিন্তু কোনো কিছুই হলো না। একে সে দিনের বেলায় অন্ধ, তারপর এই রকম যদি নানা সমস্যা হয় তার, তবে কারই বা ভালো লাগে? বাসুকে নিয়ে বাসুর বাড়ির লোক অতিষ্ঠ হয়ে গেল। বাসু পেটের যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ওই রকম যন্ত্রণারত অবস্থায় বাসুর সেদিনটাও কেটে গেল। রাতের বেলায় সে তার বউ মিনতিকে ডেকে বলল, মিনু, আমার হাতের আর মুখের ওই পায়ের যে আঁচড়ের দাগগুলো রয়েছে, ওগুলো খুব চুলকাচ্ছে গো, তুমি একটু চুলকে দাও, বুঝলে? মিনতি বাসুর আঁচড়ের দাগের উপরগুলোতে চুলকে দিতে লাগলো। কিছুক্ষণ চুলকানোর পর বাসু বলে, মিনু, আমার ধীরে ধীরে পেটের যন্ত্রণা কমে যাচ্ছে গো, তুমি চুলকে দাও। হঠাৎ বাসু বলে, মিনু সরে যাও। এই বলে সে বাসু বিছানা থেকে মুখ বাড়িয়ে মেঝেতে করে বমি করতে লাগলো। কিছুক্ষণ বমি করার পর বাসু বলে, মিনু, আমার পেট পুরো খালি হয়ে গেল, আমার আর কষ্ট হচ্ছে না। কিন্তু মিনতি যখন বমির দিকে চাইল, তখন সে অবাক হয়ে গেল। মেঝেতে বাসু যে বমি করেছে, সেটা বাসুর মুখ থেকে বমির রূপে বের হলেও সেটা কোনো খাদ্যের অংশ নয়, মানুষের পায়খানার মতো বাসু বমি করেছে। মিনতি নাক টিপে ধরে ঘর থেকে বের হয়ে গেল এবং শাশুড়ি মাকে ডেকে আনলো। বাসুর মা এসে বলে, যাই হোক বাবা, ছেলেটা আমার একটু বাঁচলো। বাবা বাসু, এনে জল নে, তুই মুখ ধো। বাসু তারপর থেকে দিনে ওই রকম একবার করে বমি করতে থাকে, কখনো কখনো 2-3 বারও হয়। বাসুর বউ যেন অসহ্য হয়ে যেতে লাগলো, কিন্তু কিছুই করার নেই তার। এখন আবার প্রতিদিন রাতের বেলা বাসু এক কাণ্ড করে। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বাসু ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু
সারাদিন সে চুপচাপ শুয়ে থাকে। রাতের বেলা ওই যে বের হয়, আর সে ঘরে ফেরার নাম করে না। মিনতি খুব বিরক্ত বোধ করে। স্বামী থাকতেও সে রাতে বিছানায় একা থাকে। এই নিয়ে বাসুর সঙ্গে মিনতির ভীষণ রাগারাগি হয়। মিনতি তাকে জিজ্ঞেস করে সে রোজ রাতে কোথায় যায়। বাসু উত্তরে বলে, মিনু, আমি তো আর দিনের বেলা ভালো দেখতে পাই না, তাই রাতে কাজের সন্ধানে ঘুরি। কতদিন আর বাবা সংসার চালাবে বলো তো? মিনতি বলে, কিন্তু তুমি রাতে কি কাজ করো? বাসু মিনতির সে প্রশ্নের সঠিক জবাব দেয় না, গোঁ গ্যাঁ করে কাটিয়ে দেয়। মিনতির মনে একটা সন্দেহ বাসা বাঁধতে থাকে। পুরুষ মানুষকে বিশ্বাস করা যে বড়ই কঠিন। মিনতি অনেক জিজ্ঞাসা করে বাসুকে যে রাতে তুমি কি কাজ করতে যাও, বলো আমাকে। কিন্তু বাসু বলে, তুমি জেনে কি করবে? তোমার কোনো অসুবিধা হলে ঠিক আছে, অসুবিধা হচ্ছে না তো। মিনতি মনে মনে ভাবে, আমার সুবিধা অসুবিধা আমি বুঝে নিচ্ছি, তবে তোমার অসুবিধাটা যে কি সেটা আমি দেখছি। মিনতি মনে মনে ভাবল যে রোজ রাতে বাসু কোথায় যায় সেটা দেখবে। যে স্বামী নিজের স্ত্রীকে সত্যি কথা বলতে গোঁগা করে, সে স্বামীকে সন্দেহ করাই উচিত। সে কিসের স্বামী যে নিজের স্ত্রীকে তার গোপন কথা বলতে পারবে না? সেদিন রাতে মিনতি তাই চুপ করে শুয়ে রইল। আজ একটা শেষ দেখেই ছাড়বে সে। শাশুড়িকে এখন কিছুই বলবে না সে। হাতে নাতে সব প্রমাণ করে তবেই শাশুড়িকে জানাবে। হঠাৎ বাসু বিছানা থেকে উঠে বসলো, তারপর দরজা খুলে বাইরে বের হলো। মিনতি চোখ বুজিয়ে চুপ করে শুয়েছিল, তাই বাসু ঘরের থেকে বের হবার সঙ্গে সঙ্গেই সে বিছানা থেকে নামলো এবং বাসুর পিছু নিল। বাপরে বাপ, কি অন্ধকার বাইরে! মিনতি অন্ধকারে ভালো করে চোখ বুলিয়ে দেখতে চেষ্টা করল। বাসু তার কিছুটা দূরে হেঁটে যাচ্ছে। মিনতি কিছুটা গেল তার পিছু পিছু, কিন্তু কিছুক্ষণ পর সে বাসুকে আর দেখতে পেল না কোথাও। সে যেন অন্ধকারের সঙ্গে কালো ধোঁয়ার মতো মিশে গেল। মিনতির সামনে পেছনে কেউ নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ওর কেমন গা ছমছম করে উঠল। আলোটাও আনা হয়নি, তাই সে শঙ্কিত হয়ে অন্ধকার হাতড়ে ঘরে চলে এলো। সে রাতে মিনতি ঘুমোল না। ঘড়ির প্রতি সেকেন্ডের শব্দে সে কান রাখল। ঘড়িতে তখন 3:30 বাজে। দরজা খোলার শব্দ। মিনতি চুপ করে শুয়ে রইল। বাসু তার পাশে এসে খুব সাবধানে শুয়ে পড়ল। মিনতি কিছুই বলল না, শুধু মনে মনে অনেক কিছু ভাবল। সে যেটা ভেবেছে সেটাই। বাসুর গায়ে কেমন একটা অন্যরকম গন্ধ বের হচ্ছে, যেটা মিনতির সঙ্গের গন্ধ নয়। মিনতি ক্রোধে ফুঁসতে লাগলো, কিন্তু তবুও সে কিচ্ছু বলল না তাকে। শুধু সময়ের অপেক্ষা। আবার তো কাল রাতে বের হবে সে। তবে মিনতির ভাবনায় একটুও ভুল নেই। কাল রাতের মতোই আজ রাতেও বাসু বের হলো। মিনতি আজ হাতে আলো নিয়ে বের হলো, কিন্তু প্রথমে সে আলো জ্বালালো না। যতক্ষণ পারা যায় ততক্ষণ অন্ধকারে সে বাসুর পিছু করল। হঠাৎ মিনতির পাশ থেকে কি যেন একটা পাখির মতো উড়ে গেল। মিনতি প্রায় কান ঘেঁষে। মিনতি ভয় পেয়ে আলো জ্বালালো। বাসু যেদিকে যাচ্ছিল সেদিকেই আলো ফেললো সে। কিন্তু এ কি? বাসু কোথায় গেল? এখানেই তো ছিল। যতদূর সম্ভব বাসু তার হাত দশকের মধ্যেই ছিল, কিন্তু এই সরল রাস্তায় ফুস করে কোথায় চলে গেল সে? মিনতির বুকের ভেতরটা কেমন গুড়গুড় করে উঠল। চারিদিকে আলো ফেললো সে। তারপর হনহনিয়ে বাড়ি ফিরে এলো।
বিছানায় শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো। হঠাৎ তার একটা জিনিস খেয়াল হলো। ইস, ছি 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 ছি, কি বোকার মতো কাজ করলো সে। পাশে কলা বাগানটাতে সে একবারও দেখেনি। নির্ঘাত নির্ঘাত ওখানেই লুকিয়ে পড়েছে বাসু। মিনতি বুঝতে পারলো যে বাসু কোনো কাজে টাজে যায় না। মিনতিকে সে মিথ্যে কথাই বলেছে। এই রকম যখন তখন মানুষ কখনো কাজে যেতে পারে না, সে যায় অন্য কোথাও। মিনতির কাছে তখন সব পরিষ্কার হয়ে যেতে লাগলো। তার মানে বাসু পরকীয়ায় লিপ্ত হয়েছে। এই জন্যই সে রাতের বেলা শক্তিক্ষয় করে এসে দিনের বেলায় ঘুমায় ক্লান্ত হয়ে। ছি 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 ছি, তার ভাবতেও যেন অবাক লাগে। এতদিন বাসু বাড়ির সকলকেই বোকা বানিয়েছে। আদেও তার কোনো রোগ হয়নি। কাজের ভয়ে সে দিনের বেলায় চোখে না দেখতে পাওয়ার অভিনয় করে, না হলে রাতের বেলায় দেখতে পাই অন্ধকারে, কিন্তু দিনের বেলায় একটুও দেখতে পায় না। এ কেমন চোখের রোগ? মিনতি মনে মনে বাসুর সব ব্যবহারের পেছনে যে একটা অভিনয় কাজ করছে সেটা বুঝতে পারল। মিনতি ভাবল, এমন ধোঁকাবাজ স্বামীর ঘর না করাই ভালো। তাই সে বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কাউকে সে এ ব্যাপারে কিছু বলে না। তবে সে যাবার আগে বাসুর সকল অভিনয়ের পর্দা ফাঁস করে দিয়ে যাবে। এমন পরকীয়ায় লিপ্ত স্বামীকে সে ভালোবাসতে পারবে না কখনো। সেদিন রাতে বাসু এসে আবার মিনতির পাশে শুয়ে পড়ল। মিনতি তাকে দেখেই রোষে রক্তাক্ত হয়ে উঠল। তার দীর্ঘ নিঃশ্বাসের বায়ু ক্রমশ উষ্ণ হয়ে উঠল। পরদিন বাসু বিছানা থেকে উঠতে পারল না। সে মিনতিকে বলে, মিনু, আমার পা দুটোতে না আমি কোনো ভর দিতে পারছি না, আর আমাকে একটু বাইরে নিয়ে চলো তো, আমি বাইরে যাব। এসো না, তোমার কাঁধটা ধরে বের হই। মিনতি জ্বলন্ত অঙ্গারের মতো ক্রোধে লাল হয়ে উঠল এবং মনে মনে ভাবল, হয়েছে মনে হয়, হয়তো কোথাও ধরা পড়েছিল, তাই তারা পায়ে মেরে পা দুটো একেবারে ভেঙে দিয়েছে। অমন মানুষের অমনই হওয়া দরকার। তারপর মিনতি বলল, আমি পারবো না, তোমার মাকে বলো। দুদিন ছাড়া নতুন নতুন ব্যামো নিয়ে আসবে, আর যত ঝামেলা যেন আমার। বৌমার মুখে এমন রাগের কথা শুনে বাসুর মা বলল, কেন গা বৌমা, অমন করে বলছো কেন? মিনতি বলি বলবো নাই বা কেন? ছলচাতুরি অভিনয়ে তো আপনারা সকলেই পটু দেখতে পাচ্ছি। বাসুর মা বলে, বৌমা, তুমি বলতে চাইছো কি? মিনতি বলে, আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা খুব ভালো করেই জানেন। বাসুর মা বেশি কথা বাড়ালো না, কারণ তিনি বুঝলেন যে বাসুর এই রকম রোগ ছিল সেটা বৌমাকে বলা হয়নি বিয়ের আগে। তাই তিনি চুপ করে গেলেন। সেদিনের পর থেকে বাসু আর পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারল না। বাসুর বাবা মা খুবই চিন্তিত হলেন, কিন্তু মিনতির একটুও কষ্ট হলো না। সে ভাবল যে এটা কর্মফল, কাউকে বিয়ে করে এনে ঘরে রেখে অন্য কোথাও রাত কাটানোর ফল এটা। সেদিন রাতে মিনতি একটা কথা ভাবছিল যে আজকে শাশুড়ি মাকে অমনভাবে বলা উচিত হয়নি তার। কেন সে অমন অবাধ্য আচরণ করেছে, কাল সকালেই তাকে সব কিছু বলবে, এবং ছেলে যদি না শোধরায় তবে এ বাড়িতে আর সে থাকবে না। হঠাৎ বাইরে কিছু কুকুর অস্বাভাবিকভাবে চেঁচামেচি করতে লাগলো। মিনতি যেন চমকে উঠল, আর তখন পাশ ফিরে দেখে বাসু বিছানায় নেই। মিনতি আর সহ্য করতে পারল না। তার শিরায় শিরায় ক্রোধের আগুন বইতে লাগলো। কি জঘন্য ছেলে! ছি! মিছিমিছি পাকড়ার অভিনয় করলো সকালে, কিন্তু সময় হতে আবার পালিয়েছে। ছি ছি!
মিনতি আর থাকতে পারলো না, সে পাশের ঘর থেকে তার শাশুড়ি মাকে ডেকে আনলো। বাসুর বাবা বলে, এত রাতে কি হয়েছে বৌমা, ডাকাডাকি করছো কেন? মিনতি তখন সকল ব্যাপার খুলে বলল তাদের, আর এটাও বলে যে, দেখো মা, তুমি যেন রাগ করো না সকালের ঘটনাটা নিয়ে, তোমার ছেলের প্রতি আমি একটু রেগেছিলাম, তাই বলেছিলাম ওই রকম একটু আপনাকে উল্টোপাল্টা। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে সব কিছু। বাসুর মা ভীষণ রেগে গেল। বাসুর বাবা বাসুর পিঠে চামড়া তুলে নিতে চাইলেন, কিন্তু মিনতি বলে, না বাবা, ওসব কিছু করার দরকার নেই, ও কার সঙ্গে কি করছে সেটা আগে হাতে নাতে ধরা হোক, তারপর তার ব্যবস্থা হবে। কথা মতো সকলে পরদিন রাতের অপেক্ষায় থাকে। আজ পূর্ণিমা, আকাশে পূর্ণ চাঁদ গোল থালার মতো হয়ে আলোক বিকিরণ করছে। পাশের ঘরে বাসুর মা বাবা চুপ করে শুয়ে আছে, তারা ঘুমায়নি। মিনতিও ঘুমানোর মতো হয়ে শুয়ে আছে। রাত 12টার কাছাকাছি। হঠাৎ বাসু বলে উঠল, মিনু, মিনু, আমার হাত পা আর মুখ, এই চোখের নিচেটা খুব চুলকাচ্ছে গো, যেখানে আঁচড়ের দাগ রয়েছে। ও মিনু, মিনু। মিনতি কোনো সাড়া করল না। বাসু বলল, কি গো, তুমি ঘুমাচ্ছ? আচ্ছা, ঘুমাও। তারপর সে বিছানায় উঠে বসল। হাত মুখ চুলকাতে চুলকাতে সে ঝুঁকে মিনতি সত্যি সত্যি ঘুমোচ্ছে কিনা সেটা দেখল। তারপর সে বিছানা থেকে নেমে দরজা খুলল। দরজা খোলার শব্দে পাশের ঘর থেকে বাসুর মা বাবা সজাগ হয়ে উঠল। কিন্তু বৌমা এখনো ডাকছে না কেন, এই ভেবে বাসুর মা উঠে বাসুর ঘরের সামনে গেল। দরজা খোলা। তিনি উঁকি মেরে দেখে মিনতি ঘুমাচ্ছে। ঘরে ঢুকে তিনি মিনতিকে গা ঠেলা মেরে ডাকলেন, বৌমা, ও বৌমা, বৌমা। মিনতি ঠিকরে উঠল, কে 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 কে? বাসুর মা বলে, বৌমা আমি, কিন্তু বাসু কই? মিনতি ধরপড়িয়ে বিছানায় উঠে বসল। তারপর বলল, একটু একটু আগেই তো ছিল। ইস, হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম কেন তা কে জানে। আমি, যাই হোক, চলো। এই বলে তারা সকলে বাসুকে খুঁজে বের হলো। চারিদিকে চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে, শুধু রাস্তার এখানে ওখানে গাছের কালো কালো ছায়া আঁকা। মিনতি, বাসুর মা এবং বাসুর বাবা চারিদিকে বাসুকে খুঁজতে লাগলো। চারিদিক কেমন থমথমে একটা আবহাওয়া বিরাজ করছে। হঠাৎ মিনতির চোখ গেল বাগানের দিকে, আর তখনই তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। বাসুর মাকে মিনতি মন্ত্রমুগ্ধের মতো বলল, মা, ওই দেখো। বাসুর মা ও বাসুর বাবা সেদিকে চেয়ে অবাক হয়ে গেল। তাদের মুখের ভাষা যেন হারিয়ে গেল কিছুক্ষণের জন্য। শুধু চোখ দুটো বড় বড় করে তারা সেদিকে তাকিয়ে রইল। বাসু সত্যি হাঁটতে পারছে না। পা দুটো পেছনে লম্বা হয়ে অচল অবস্থায় পড়ে রয়েছে তার। শুধুমাত্র হাতের ভরে সে সারা শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে। ভুজঙ্গাসনে সে হাত দিয়ে হেঁটে হেঁটে চলছে। হাত দিয়ে হেঁটে হেঁটে সে বাগানের মৌমা গাছটার কাছে গেল। তারপর হাত দিয়ে পাঁজিয়ে ধরে সে মৌমা গাছে উঠতে লাগলো, এবং ধীরে ধীরে উঠতে উঠতে সে মৌমা গাছের মগডালে উঠে বসল। মৌমা গাছের মগডালটা ঝুলে গেল, এই বুঝি ভেঙে পড়ে যাবে। হঠাৎ বাসু ডালে বসে থাকতে থাকতে মুখ নিচু করে নিচের দিকে ঝুঁকে পড়ল। বাসু এই বুঝি মাথা গুঁজে নিচে পড়ে গেল, কিন্তু না, বাসু এখন পা দিয়ে মৌমা গাছের
মগ ডালটাকে জড়িয়ে ধরে মাথা নিচু করে ঝুলছে। বাসুর মা এই ভয়ানক দৃশ্য দেখে চেঁচিয়ে উঠল, বাসু বাসু, ওরে ওরে তুই নেমে আয় বাসু রে, তুই নেমে আয়। বাসু তার মায়ের কথায় চংমং করে উঠল। তারপর সে তাদের দেখতে পেল, কিন্তু সে কিছু কথা না বলে সেই মগ ডালে দোল খেতে লাগলো। বাসুর মা বলল, ওরে বাসু তুই নেমে আয় বাবা, তুই নেমে আয়, এক্ষুনি পড়ে যাবি যে, এত রাতে তুই গাছে কি করছিস? ওগো ওগো, তুমি বাসুকে কিছু বলো না, ওরে বাসু নেমে আয়। বাসুর বাবা বলে, আরে এই বাসু, এই নাম বলছি নাম, আমি ওখানে গেলে তোর কান ধরে নামাবো। বাসু একটু অন্যরকম হেসে তারপর বলল, ও লোকটা কি বললে, কি গো তুমি এখানে আসবে? তাই এসো না, এসো দেখি কেমন সরু ডালে ঝুলতে পারো। মিনতি বলে, ও গো তুমি কেন অমন করছো বলো, নেমে এসো না গো, তোমার ঘর থাকতে তুমি এত রাতে গাছে উঠেছো কেন? বাসু বলে, আরে ও বউটা, কাকে কি বলতে হয় জানো না? তুমি আমাকে ওগো বলার কে? আমাকে তো ও ও ওই যে ও ওগো বলে। তখন কোথা থেকে একটা বড় বাদুড় এসে বাসু যে ডালে মাথা নিচু করে ঝুলছিল সে ডালে এসে ঝুপ করে বসলো। বাসুর মা বলে, ও মা গো ডালটা কেমন নিচু হয়ে গেল, ওই বাসু নেমে আয় বাবা, নেমে আয় না রে, তোকে কিছু বলবো না, তোকে কেউ কিছু বলবো না, তুই নেমে আয় নেমে আয় নেমে আয়। বাসু বলে, মা মা আমি নামতে চাইছি কিন্তু পারছি না, মা গো কষ্ট হচ্ছে আমার খুব, আমি অনেক ভুল করেছি মা, তাই আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। ছোটবেলা থেকে আমি অনেক পাখিকে বিনা কারণে হত্যা করেছি, কিন্তু একবারও ভাবিনি যে তাদেরও জীবনসঙ্গী ছিল। বনের সকল পশু পাখিরও সঙ্গী থাকে। আমি অনেক পাখি শিকার করেছি মা, কিন্তু তাদের জোড়া পাখিগুলো একা একা এ ডালে সে ডালে সঙ্গী ছাড়া ঘুরে বেড়াইছে। কাউকে সঙ্গী ছাড়া করাটাও যে ভীষণ অন্যায়, তাই তাদের অভিশাপ যাবে কোথায় গো মা? মা বাসুর মা বলে, ঠিক আছে বাবা, তুই এখন নেমে আয়, আমি ঠাকুরমশাই ডেকে একটা যজ্ঞ করাবো কোনে। তোর বউ যে খুব কষ্ট পাচ্ছে, তুই ওকে কষ্ট দিস না। বাসু নেমে আয় বাবা, নেমে আয়। বাসু বলে, কোনো ঠাকুরমশাইকে দিয়ে যজ্ঞ করালে আমার মুক্তি হবে না মা। আমি সেদিন যে বাদুরটাকে মেরেছিলাম সেটা এই বাদুরটার সঙ্গে ছিল। সে অনেক ছটপট করছিল বাঁচার জন্য, কিন্তু আমি তাকে ছাড়িনি। তার নখের আঁচল লাগে আমার হাতে, মুখে ও পায়ে। তারপর থেকে আমি যেন এমন একটা হয়ে যায়। হঠাৎ সে কেমন এক বিকট হাসি হাসতে লাগলো এবং তারপর সে বলে, মামা 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 মা বাবা 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 মি 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 তোমরা ফিরে যাও, কাল সকালটা তোমাদের সঙ্গে থাকবো আমি। আজ রাতটা আমার এই নিশাচরীর সঙ্গে কাটাই, এই মৌহা গাছে, এই জোছনা।
শুনছিলেন আজকের গল্প নিশাচর। আর নিশাচর গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পের শেষে রচক রবির বিশেষ অনুরোধ, বিনা কারণে কোনো বন্য পশু পাখি হত্যা করিবেন না। গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।